তো আহ, আমরা হচ্ছে এয়ার পলিউশন ক্লাইমেট চেঞ্জ। তো এর মধ্যে দেখেন আমরা বেসিক্যালি এই টপিক গুলো কভার করবো, যে ইন্ট্রোডাকশন টু এয়ার পলিউশন, ইফেক্টস এন্ড রেমেডিস অফ মেজর এয়ার পলিউটেন্টস, দেন মেজারমেন্ট অফ পসিবল এয়ার পলিউশন, এন্ড লাস্ট হচ্ছে একিউআই, বা একিউআই হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা কভার করব। তো এখন আমরা একটু সেকেন্ড স্লাইডে যাই। সো বেসিক্যালি দেখেন এয়ার পলিউশন কি। এয়ার পলিউশন আমরা মোটামুটি সবাই জানি, আমরা ছোটবেলায় পড়ছি যে বায়ু দূষণ, ঠিক আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি এয়ার পলিউশন বলতে বোঝায়। বাট এয়ার পলিউশন যদি আমরা স্পেসিফিক ডেফিনিশন দেখি, তাইলে হুর সম্পর্কে তো আপনারা জানেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে অ্যাকর্ডিং টু দ্য হু, এয়ার পলিউশন ইজ আ কন্ডিশন ইন হুইচ দ্য আউটডোর অ্যাটমসফিয়ার কন্টেন্স সাবস্টেন্সেস uh, uh, and substances at concentration harmful to people or environment, ঠিক আছে। তো আমরা জানি যে বাতাসের মধ্যে অনেক কিছু থাকে, অনেক উপাদান থাকে। তো এই যে সাবস্টেন্স গুলা থাকে বা এলিমেন্ট গুলা, তো এগুলার যখন একটা অতিরিক্ত ঘনমাত্রা, ঠিক আছে, একটা হার্মফুল কনসেন্ট্রেশনে চলে যায়, যে কনসেন্ট্রেশনটা আমরা বলছি হার্মফুল কারণ ওটা হচ্ছে মানুষের জন্য বা পরিবেশের জন্য বা বা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ, সেই সেই রকম যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, সেটাকে আমরা বলি এয়ার পলিউশন। আচ্ছা, তো এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে দেখেন এখানে বলছে যে এয়ার পলিউশন কন্ডিশন ইন দ্য আউটডোর অ্যাটমসফিয়ার। তো এখন আমার কথা হলো যে আমাদের যে এয়ার পলিউশন হয়, এটা কি শুধু আউটডোরেই হইতে পারে না ইনডোরেও হইতে পারে? বলেন তো, যে এয়ার পলিউশন কি শুধু আউটডোরে হয় না ইনডোরেও পসিবল? দুইটাতেই হইতে পারে মেবি স্যার, সঠিক জানি না। হ্যাঁ, দুইটাতে হইতে পারে। তো আপনি যিনি বললেন, তো বলেন তো দুইটাতে মানে ইনডোরে হইলে কিভাবে হইতে পারে, মানে আমি জাস্ট আপনাদের জানার জন্য, ঠিক আছে। এটা আমরা পরে জানবোই, না জানলেও সমস্যা নেই, বাট জাস্ট আপনি আপনাদের আইডিয়া কিরকম বা এর জন্য হচ্ছে জানা আর কি। তো বল, ইনডোরে এয়ার পলিউশন হইলে কিভাবে হইতে পারে, বা আউটডোরে হইলে কিভাবে হয়? জানা নেই স্যার। আচ্ছা, আর বাকি অন্য কেউ? স্যার বাসায় যদি বেকিং পাউডার ইউজ করা হয়, ওই বেকিং পাউডার থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। ওই কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে বায়ু দূষণ হতে পারে। আবার এই বাহিরে হলো আমরা যে যে চুল্লি গুলা ইউজ করি এগুলা থেকে, বা গাড়ির যে কালো ধোঁয়া আসে এগুলা থেকে এয়ার পলিউশন হতে পারে। আচ্ছা, বাসায় আপনার এই এত কিছু থাকতে আহ এই বেকিং পাউডারের কথা মনে হইলো? আর কিছু? রান্নার ক্ষেত্রে হইতে পারে স্যার। রান্নার ক্ষেত্রে, হ্যাঁ, রান্নার ক্ষেত্রে ধোয়া হয়, ঠিক আছে। আর? আর কিছু? হ্যাঁ, আপনাদের উত্তর মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। বাট আপনারা এই যে অনেক ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে যে আহ, যে এই যে অনেকে যে আমরা দেখবেন যে স্মোক করে, তো এই স্মোকিং এর ধোঁয়া, এটাও কিন্তু ইনডোর এয়ার পলিউটেন্টের একটা মানে প্রাইমারি সোর্স, ঠিক আছে। যে ওইখানেও যে আমাদের যে স্মোকিং করলে যে ধোঁয়াটা ইয়া হয় ওইখান থেকে। আর রান্নার জন্য বা বাসায় যে এক সময় আমরা কাঠ টাট পুড়াই, ঠিক আছে, গ্যাস স্টোভসে, ওইখানে হচ্ছে পার্টিকুলেট ম্যাটার বা কার্বন মনোক্সাইড, ঠিক আছে, ওইখান থেকেও আপনাদের ইনডোর এয়ার পলিউশন হয়। এন্ড কেমিক্যাল যদি কিছু থাকে, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, তো ওইখান থেকে হয়ে থাকে। তো যাই হোক, সমস্যা নেই, আপনাদের আইডিয়া আছে, আমরা তাইলে সামনের দিকে আগাই। তো এখানে দেখেন মেজর এয়ার পলিউটেন্টস এন্ড দেয়ার ইফেক্ট। সো আমাদের যে এয়ার পলিউটেন্টস গুলো আছে, এর মধ্যে যে কিছু থাকে মেজর, মাইনর। যেটার ইফেক্ট বেশি সেটা হচ্ছে মেজর। সো ইফেক্ট বেশি বলতে ধরেন এই যে SO2 NO2, তারপর হচ্ছে ওজোন, ঠিক আছে, এইসব। আর মাইনর গুলো তো বুঝতেছেন, ওই যে NOx এর মধ্যে অনেকগুলা থাকে। সো ওই সব জিনিস।
বাট এখানে যে মেইন যে জিনিসটা আমরা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই মেজর এয়ার পলিউটেন্টস কে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে প্রাইমারি এয়ার পলিউটেন্টস, একটা হচ্ছে সেকেন্ডারি এয়ার পলিউটেন্টস। সো প্রাইমারিটা কি? দেন প্রাইমারি যেটা বলছে যে এমিটেড ডিরেক্টলি ইনটু দ্য এয়ার ফ্রম সোর্সেস, যে আমাদের যে বাতাস আছে এই বাতাসের মধ্যে এয়ার পলিউটেন্ট গুলো ডিরেক্টলি এমিট হয়। এমিট মানে হচ্ছে নিঃসরণ, ঠিক আছে? ডিরেক্টলি এমিট হয়। আর যেটা সেকেন্ডারি সেটা হচ্ছে কেমিক্যালি ফর্মড হয় থ্রু রিয়াকশন ইন দ্য অ্যাটমসফিয়ার, যে অ্যাটমসফিয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে ওইটা দেখা যাচ্ছে একটা প্রাইমারি পলিউটেন্ট থেকে বা কিছু কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ওইটা ফর্ম হচ্ছে আর কি। ঠিক আছে, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ফর্মেশন হয়। যেমন এই যে ওজোন, ওজোন কিন্তু আপনি বাতাসে ডাইরেক্ট পাবেন না, ঠিক আছে? ওজোন কিন্তু আপনি দেখবেন যে ওই যে আমরা আহ ছোটবেলায় পড়ছি যে ওজনের মাল্টি লেয়ারের কেমিক্যাল রিয়াকশন হয় যার ফলে ওজোন ফর্ম করে। বাট এই যে SO2 NO2 এগুলা কিন্তু আপনি দেখবেন যে গাড়ির কালো ধোঁয়া থেকে ডিরেক্ট এমিশন হয়, ঠিক আছে? তো এইখানে আমাদের এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার প্রাইমারি এয়ার পলিউটেন্ট, একটা হচ্ছে সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট। তো আমরা যদি পরে যাই তাহলে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি এয়ার পলিউটেন্টস এর ব্যাপারে আমরা ডিটেলস, যে প্রাইমারি এয়ার পলিউটেন্ট কি, যে হোয়েন এন্টার ইনটু দ্য অ্যাটমসফিয়ার ডিরেক্টলি বাই সোর্সেস, আর সেকেন্ডারিটা কি, যে হোয়েন ফর্মড ইন দ্য অ্যাটমসফিয়ার থ্রু ইন্টারাকশন অফ প্রাইমারি পার্টিকেলস, যেটা আমরা বললাম। এখানে দেখেন সুন্দর করে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে ফর এক্সাম্পল এই সালফার অক্সাইড, ঠিক আছে? সালফার অক্সাইড এন্ড এই যে নাইট্রোজেন অক্সাইড আর প্রাইমারি পলিউটেন্টস দ্যাট মে ট্রান্সফর্ম ইন দ্য এয়ার ইনটু সালফেট, ঠিক আছে? সালফার অক্সাইড থেকে সালফেট এন্ড নাইট্রোজেন অক্সাইড থেকে নাইট্রেট হতে পারে, যেটা হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট। বোঝা গেল? এইখানে দেখেন আমরা একটা ফিগার দিছি। তো এই ফিগারে এখানে প্রাইমারি পলিউটেন্টস এন্ড সেকেন্ডারি পলিউটেন্টস দেওয়া আছে। তো এখানে দেখেন প্রাইমারি পলিউটেন্টস গুলা আসতেছে কই থেকে, এই যে ওয়াইল্ড ফায়ার, ওয়াইল্ড ফায়ার যদিও বাংলাদেশে হয় না বাট বিদেশের দিকে হয় অনেক সময়, দেখবেন দাবানল, ঠিক আছে? তারপরে যে ভলকানো, ভলকানো ইরাপশন হয়, ঠিক আছে? ওটা হচ্ছে ওই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, যেটাকে আমরা ভলকানো বলছি। এরোপ্লেন চলতেছে ওইখান থেকে। দেন বাসা বাড়ি, তারপরে এই যে গাড়ির ভেহিকেল এক্সস্ট বা এগ্রিকালচার, এই সব কিছু থেকেই প্রাইমারি পলিউটেন্টস হয়। সো প্রাইমারি পলিউটেন্টস গুলো কি এখানে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রোজেন ডাই অক্সাইড, দেন VOC বা ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, দেন পার্টিকুলেট ম্যাটার্স PM, দেন তারপরে এইখানে হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্টস আছে সালফার ট্রাই অক্সাইড, দেন নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, সালফিউরিক অ্যাসিড, অ্যামোনিয়াম, ওজোন এন্ড আবার পার্টিকুলেটস, ঠিক আছে? তো এই হচ্ছে আমার প্রাইমারি এয়ার পলিউটেন্টস এন্ড সেকেন্ডারি এয়ার পলিউটেন্টস। দেখেন এখানে কিন্তু এই যে দেখাইছে এই যে তীর চিহ্নটা দিয়ে, যে প্রাইমারি এয়ার পলিউটেন্টস কি কিন্তু এই সেকেন্ডারি যে এয়ার পলিউটেন্টস ওইগুলা হয়। তো এখন আপনারা আমার একটা বলেন যে এই যে VOC বা ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, এইটা সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে, বা পার্টিকুলেট ম্যাটার সম্পর্কে? হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ, তো এই যে VOC বা পার্টিকুলেট ম্যাটার এগুলা সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে বা বলতে পারবেন কেউ? না স্যার। আচ্ছা, আহ আচ্ছা, ভোলাটাইল এইটা মানে কি জানেন আপনারা, যে ভোলাটাইল মানে কি? মুছে যাওয়ার বিষয় নাকি স্যার? আরেকবার কি বললেন? ভোলাটাইল বলতে মুছে যাওয়া বিষয়টাকে বোঝাচ্ছে কিনা? আহ ঠিক মুছে যাওয়া বিষয় না। ভোলাটাইল বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে যে আহ যেগুলো হচ্ছে এভাপোরেট করে অনেক কুইকলি, ঠিক আছে? যেমন আপনার কি কর্পূর চেনেন? কর্পূর, কর্পূরে আপনি আগুন ধরালে দেখবেন যে কর্পূর উড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা ভোলাটাইল জিনিস। আচ্ছা, ও আচ্ছা। তো এটা হচ্ছে বেসিক্যালি ভোলাটাইল। আর মানে জাস্ট বোঝানোর জন্য আর কি বুঝলাম যে মানে বেসিক্যালি মিল করে যে এভাপোরেট ভেরি কুইকলি। যেমন আপনারা অনেক সময় এয়ার ফ্রেশনার দিবেন, অথবা যখন হচ্ছে কোনো রঙের কৌটা খোঁজেন,
মানে কৌটা যখন ওপেন করেন, ঠিক আছে, খোলেন আর কি, তখন আপনারা কিন্তু দেখবেন যে কিছু একটা স্মেল পাবেন, ঠিক আছে। এইটাই হচ্ছে, তখন আপনি যেটা স্মেল করেন বেসিক্যালি দ্যাট ইজ ভিওসি, এভাপোরেটিং ইনটু দ্য এয়ার, ঠিক আছে। তো এগুলা হচ্ছে অনেক সময় হার্মফুল হয় আমাদের জন্য, ঠিক আছে, মোস্টলি পেইন্ট, ভার্নিশ, উড প্রিজারভেটিভ, ঠিক আছে, অ্যাডহেসিভ, এইসবের মধ্যে থাকে। আবার অ্যারোসল স্প্রে বা কেমিক্যাল ক্লিনিং এজেন্টস ওর মধ্যেও থাকে আর কি। তো যাই হোক, এটা আপনাদের জানার জন্য বললাম, এখন আমরা সামনে আগাই। সো এখন আমাদের ওই যে যেটা বলছিলাম পার্টিকুলেট ম্যাটার, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে PM2.5 অ্যান্ড PM10। তো পার্টিকুলেট ম্যাটার বলতে আমরা কি বুঝাই, যে পার্টিকুলেট ম্যাটার PM refers to any tiny solid or liquid particle suspended in the air, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা যেটার জন্য আমি একটু আটকাইলাম, সেটা হচ্ছে বলেন তো, এই যে PM2.5 আর PM10, এই 10 আর 2.5 দ্বারা কি বোঝাচ্ছে, এনি আইডিয়া বা এনি গেস? আপনাদের স্লাইডেও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে স্লাইড দেখে বলতে পারেন যে এখানে এই 10 মানে কি, and এখানে এই যে 2.5 মানে কি। আচ্ছা, যদি আপনারা কেউ না পান তাহলে আমি বলেছি। সো বেসিক্যালি এটা হচ্ছে সাইজ। তো আমাদের এই যে ডেফিনেশনটা দেখেন, পার্টিকুলেট ম্যাটার রিফার্স টু এনি teeny solid or liquid particles that suspended in the air. So PM2.5 particles are much smaller, ঠিক আছে, কারণ ওদের সাইজটা হচ্ছে, এই যে পার্টিকেল দেখেন, পার্টিকেলস উইথ ডায়ামিটার লেস দেন 2.5 মাইক্রোমিটার, আর এটা হচ্ছে কত, লেস দেন 10 মাইক্রোমিটার, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার PM2.5 অ্যান্ড PM10। তো যেহেতু যে এটা PM2.5, এটা হচ্ছে মাচ স্মলার অ্যান্ড দিস ইজ মোর ডেঞ্জারাস বিকজ দে ক্যান পেনিট্রেট ডিপ ইনটু দ্য লাংস অ্যান্ড ব্লাড স্ট্রিম, ঠিক আছে। যে আমরা যখন বাতাসের সাহায্যে নিঃশ্বাস প্রশ্বাস করি, বা এই যে ইনহেল এক্সেল যেটাকে আমরা বলছি, তো তখন যেটা হয় যে আমাদের ওই বাতাসের সাথে, অক্সিজেনের সাথে এই যে ধুলা ময়লা যেগুলা থাকে, বা এই যে টিনি পার্টিকুলেট ম্যাটার্স বা PM2.5 বা PM10, এইগুলো হচ্ছে আমাদের বাতাসের সাথে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। তো আপনারা জানেন যে আমাদের যে এই যে নোজ আছে, এই নোজ কিন্তু একটা এয়ার ফিল্টার হিসেবে কাজ করে, আচ্ছা, বা নাসিকার রন্ধ্র আমরা যদি বাংলায় বলি। তো এই নোজ এয়ার ফিল্টারটা কিন্তু হয়তো PM10 ঠেকাইতে পারে, বাট PM2.5 ঠেকাইতে পারে না, কারণ ওটা খুবই ছোট সাইজের, ঠিক আছে। এই জন্য দে ক্যান পেনিট্রেট ডিপ ইনটু দ্য লাংস অ্যান্ড ব্লাড স্ট্রিম। সো এইটা গেলেই আমাদের হচ্ছে বিভিন্ন এয়ারবোর্ন ডিজিজ বা ব্রিদিং প্রবলেম, এই ইস্যুগুলা হয়। এর জন্য পার্টিকুলেট ম্যাটার খুবই খারাপ। আমরা যখনই হচ্ছে এয়ার কোয়ালিটি নিয়ে কোনো অ্যানালাইসিস করি বা কোনো থিসিস বা কোনো একিউআই রিপোর্ট, ওগুলা আপনারা দেখবেন যে পিএম এর উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। তো দেখেন PM2.5 আর PM10 এর সোর্স কি কি হতে পারে। এখানে হতে পারে ভেহিকেল এক্সস্ট, ঠিক আছে, যে আমাদের ওই যে গাড়ির যে হচ্ছে কার্বনের যে দহন হয়, ঠিক আছে, বা কম্বাসন, ওইখান থেকে যে ভেহিকেল এক্সস্ট হয়, সেই ভেহিকেল এক্সস্ট থেকে PM2.5। দেন ইন্ডাস্ট্রিয়াল এমিশন থেকে হতে পারে বার্নিং কোল অ্যান্ড উড, তার মানে কয়লা এবং কাঠ পুড়াইলে, সিগারেট স্মোক, কুকিং স্মোক, এইসব থেকে। দেন PM10 হইতে পারে কোথা থেকে, PM10 হইতে পারে রোড ডাস্ট যে থাকে, যে ধুলা ময়লা, সেই ডাস্টের মধ্যে PM10 থাকতে পারে। তারপর কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস থেকে PM10 হতে পারে, এগ্রিকালচারাল ডাস্ট থেকে PM10 হতে পারে, দেন পোলেন অ্যান্ড মোল্ড থেকে হতে পারে, দেন মাইনিং অপারেশন থেকেও PM10 পাওয়া যেতে পারে। দেন আমরা যদি সামনে একটু আগাই, তাহলে আপনারা দেখবেন যে এখানে ইফেক্টস অফ PM অন হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, যে এই যে পার্টিকুলেট ম্যাটার নিয়ে আমরা আলোচনা করতেছি, এই পার্টিকুলেট ম্যাটারের আসলে হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টে কি কি ইফেক্ট হতে পারে। সো দেখেন, আমরা সুন্দর করে একটা টেবিল দিছি। এই টেবিলের মধ্যে আপনারা দেখেন PM2.5 এর হেলথ ইফেক্ট দেওয়া আছে, PM10 এর হেলথ ইফেক্ট দেওয়া আছে, এন্ড এনভায়রনমেন্টাল ইফেক্ট আছে। তো আমরা যদি দেখি যে PM2.5 এর জন্য হেলথ ইফেক্ট কি হতে পারে, যে আমাদের মানুষের অ্যাজমার সমস্যা হতে পারে। ওই যে বললাম যে আপনার এয়ার ফিল্টারটা, আমাদের নোজ, সেই এয়ার ফিল্টারটা ভেদ করে হচ্ছে পার্টিকুলেট ম্যাটার গুলো বডির ভিতরে প্রবেশ করতেছে, যার ফলে আমাদের ব্রিদিং প্রবলেম, যার জন্য অ্যাসমা। দেন এর চেয়েও সিরিয়াস বা সিভিয়ার লাং ক্যান্সার হতে পারে,
হার্ট ডিজিজেস হতে পারে, রিডিউস লাং ফাংশন, ঠিক আছে, এই যে ফুসফুসের যে ফাংশনটা, ওই লাং ফাংশনটা রিডিউস হতে পারে, দেন প্রিম্যাচিওর ডেথও হতে পারে। ওইদিকে পিএম10 এর কারণে কি হবে, আই ইরিটেশন, মানে আই ইরিটেশন বা চোখ জ্বালা পোড়া করা আর কি, নোজ অ্যান্ড থ্রোট ইরিটেশন, দেন কফিং, দেন রেসপিরেটরি ইনফেকশন। ঠিক আছে, রেসপিরেটরি ইনফেকশন মানে কি, শ্বাসকষ্টের যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন। দেন এনভায়রনমেন্টাল ইফেক্টস কি হতে পারে, যে রেডিউসড ভিজিবিলিটি। রেডিউসড ভিজিবিলিটি মানে কি, আপনাকে এই যে স্মোগের নাম শুনছেন, স্মোক, এনিওয়ান? হ্যালো হ্যালো। আচ্ছা, স্মোক হচ্ছে স্মোক আর ফগ, ঠিক আছে, স্মোক হচ্ছে স্মোক আর ফগ। এটা হচ্ছে স্মোক যেটা বলে, এর জন্য রেডিউস ভিজিবিলিটি হয়ে যায়। তো এই রেডিউস ভিজিবিলিটি হচ্ছে ইনভায়রনমেন্টাল ইফেক্টস এর উপর। ইনভায়রনমেন্টাল ইফেক্টস কিভাবে হচ্ছে, যে আমরা যখন গাড়ি চালাই তখন আমরা যদি দেখি যে আমাদের ভিজিবিলিটিটা কমে গেছে, এটা হচ্ছে রেডিউস ভিজিবিলিটি। যে আপনি অনেক সময় দেখবেন যে শীতকাল নাই, বাট আপনি হচ্ছে রাস্তায় কুয়াশার মতো দেখতেছেন, যে আপনার সামনে কিছু দেখা যাচ্ছে না। আমি জানি না আপনারা এক্সপিরিয়েন্স করছেন কিনা, বাট আমি এক্সপিরিয়েন্স করছি। ঢাকা শহরে থাকলে তো অবশ্যই করা যায়, বাট এখন আমি দেখছি যে যেসব প্রত্যন্ত শহর, মানে সেন্টারের বাইরে, ওইখানেও করা যায় আর কি। দেন ড্যামেজ টু কর্পস, কর্পসের ড্যামেজ হতে পারে, ক্রপস বা শস্যের ড্যামেজ আর যেটা। দেন সয়েল অ্যান্ড ওয়াটার কন্টামিনেশন, দেন ক্লাইমেট চেঞ্জ কন্ট্রিবিউশন। এই সবই এই সবগুলো এনভায়রনমেন্টাল ইফেক্টস এর মধ্যে পড়ে, ঠিক আছে। তো এটা গেল। দেন আমরা যদি একটু সামনের দিকে যাই, তাইলে আমরা দেখবো যে আহ, এখানে হচ্ছে ডিফারেন্ট পলিউটেন্টস এর একটা টেবিল দেওয়া আছে, যেখানে আমরা দেখেন এই যে পলিউটেন্ট, SO2, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন। দেন এখানে এদের বেসিক ডেফিনেশন দেওয়া, দেন ইফেক্টস দেওয়া, রেমেডি এন্ড কন্ট্রোল মেজার, যে কিভাবে আমরা রেমেডি পাবো সেই সব দেওয়া। তো এখন আপনারা একটু বলেন যে এই যে তিনটা এখানে দেওয়া আছে, বেসিক তিনটা আমরা দিয়েছি, এই তিনটার মধ্যে কোনগুলো আমার প্রাইমারি এয়ার পলিউটেন্ট, কোনটা সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট? স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন, শোনা যাচ্ছে। স্যার, বলছি কি, আমাদের তো নামাজের সময় হয়ে গেছে, তো স্যার অ্যাটেন্ডেন্সটা কি বসে দিলে হবে নাকি ম্যানুয়ালি নেবেন? সমস্যা নেই, আপনি যদি অ্যাটেন্ড থাকেন এইখানে তাইলে হচ্ছে আহ, মানে আমার এখানে অটো অ্যাটেন্ডেন্স নেওয়া যায়, তো আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না, আপনার মিটিং এ জয়েন করলে আপনি অ্যাটেন্ডেন্স পাবেন, সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর এখন হচ্ছে একটু আজান দিচ্ছে, তো আমরা 5 মিনিট নাম মানে আজানের ব্রেকটা দিই, ঠিক আছে, আজানের টাইম আসলে একটু ব্রেক দেওয়া উচিত। তো আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, আজান শেষ হলে আমরা আবার কন্টিনিউ করবো, ঠিক আছে।
আচ্ছা, আজান মনে হয় শেষ হয়েছে, তো আমরা কন্টিনিউ করি। তো দেখেন এখানে যেটা বলছিলাম যে এখানে SO2 NO2 এই দুটা কিন্তু প্রাইমারি পলিউটেন্ট ছিল। আচ্ছা, আপনারা নামাজের ব্রেক নিলে, আচ্ছা ঠিক আছে, আমরা আর 5 মিনিট ব্রেক দিচ্ছি, ঠিক আছে? তাইলে আমরা হচ্ছে 6টা 50, 42, তো 50 আমরা শুরু করব। তাইলে আমরা আপাতত একটা শর্ট ব্রেকে থাকতেছি। আপনারা যা নামাজ পড়তে যান, সো তা আপনার নামাজ পড়ে নিন এর কাছে। স্যার শুরু করেন। আচ্ছা, আমরা কি শুরু করে দিব তাইলে? আপনারা কি আসছেন সবাই? জি স্যার। আচ্ছা, আমরা আর, যেহেতু 6টা 50 বলছে, এখন 46 বাজে, আর 2টা মিনিট দেখি, ঠিক আছে? আর 2 মিনিট দেখে আমরা শুরু করব।
হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে আপনাকে। স্যার, মানে আমরা আমার ফোনের সমস্যা হয়েছে, তো মানে একসাথে দুইজন ক্লাস করতেছি। মানে আমার আইডি হলো 171, একটু কাইন্ডলি যদি একটু নোট করে রাখতেন স্যার। 171, আচ্ছা ঠিক জি আছে। স্যার। ওকে স্যার, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত যা বলছি আপনারা কি বুঝতে পারছেন তো যে আমরা কি বলতেছি? আপনারা যদি কোথাও না বুঝেন তাহলে কিন্তু কাইন্ডলি জানান, ঠিক আছে? হ্যালো হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। স্যার শুরু করেন, যারা আসা তারা এসে গেছে। আচ্ছা, তাইলে আমরা শুরু করি আবার, 6টা 50 বেজে গেছে। সো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে এই যে এই স্লাইডটা। সো এখানে হচ্ছে এই যে ডিফারেন্ট এয়ার পলিউটেন্টস এর হচ্ছে বেসিক ডেফিনেশন, ইফেক্টস এন্ড রেভিনিউয়াল কন্ট্রোল দেওয়া আছে। সো যেটা বললাম যে SO2 NO কিন্তু আমাদের প্রাইমারি এয়ার পলিউটেন্টস, এন্ড O3 যেটা বা ওজোন যেটা সেটা হচ্ছে আমার সেকেন্ডারি এয়ার পলিউটেন্টস, ঠিক আছে? সো প্রাইমারি সেকেন্ডারি ডিফারেন্সটা তো বুঝছেন যে একটা ডাইরেক্ট বায়ুতে মানে এয়ার এর মধ্যে ইন্টার করতেছে, আর একটা হচ্ছে আপনার অ্যাটমসফিয়ারে নাই, ওইটা হচ্ছে ফর্মেশন করতেছে, ঠিক আছে? তো দেখেন আপনার যদি আমরা ডেফিনেশন গুলা দেখি তাহলে তো এই যে কালারলেস গ্যাস উইথ সাফোকেটিং ওডোর produced mainly from burning sulfur containing fields, তারপরে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটার জন্য কি যে a reddish brown gas with a sharp odor from formed mainly from vehicle emission and industrial combustion। আর ওজন কি a secondary pollutant formed by chemical reaction between NOx and volatile organic compounds in sunlight, হচ্ছে VOC এর কথা বললাম সেইটা, ঠিক আছে? তো তো আমরা হচ্ছে ইফেক্টস গুলা দেখি যে SO2 এর ইফেক্টস কি, যে এটা আই এর মধ্যে হচ্ছে ইরিটেট
বা হচ্ছে ওই যে চোখে জ্বালা, ওইটা চোখে জ্বালার যে ব্যাপারটা ওইটা, দেন নোজ, আই ইরিটেশন, নোজ ইরিটেশন, লাংসের সমস্যা করতে পারে, কজেস রেসপিরেটরি প্রবলেমস, কন্ট্রিবিউট টু অ্যাসিড রেইন, ঠিক আছে। দেন আমরা যদি এখানে দেখি, এখানে NO2 এর জন্য আপনি দেখবেন যে লাং ইরিটেশন, দেন এই যে রেসপিরেটরি ইনফেকশন, স্মোক ফরমেশন, স্মোক যে বললাম যে এখানে হচ্ছে স্মোক প্লাস হচ্ছে ফগ, এখান থেকে হচ্ছে স্মোক। আপনাদের কি কি মেসেজ দিল আবার? আচ্ছা, অ্যাটেন্ডেন্স এখনই দেওয়া লাগবে না, অ্যাটেন্ডেন্স মিটিং এ থাকলে আপনার পেয়ে যাবেন, সমস্যা নাই। দেন আমরা দেখি ওজনের জন্য কি হয়। ওজনের জন্য হচ্ছে থ্রোট থ্রট ইরিটেশন, ঠিক আছে, গলার মধ্যে জ্বালা পোড়া, দেন কাফিং বা কফিং যেটা বলি আমরা, কাশি, দেন লাং ইনফ্ল্যামেশন বা ফুসফুসের প্রদাহ যেটা, দেন রেসপিরেটরি ইনফেকশন, আই ইরিটেশন, ঠিক আছে। দেন দেখেন এগুলো রেমিডি কি। রেমিডির জন্য যদি আমরা এই যে ওজনের জন্য দেখি, তাহলে কি করতে হবে, রেডিউস ভেহিকেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এমিশন, ঠিক আছে, যে আমাদের এই যে রাস্তাঘাটে গাড়ি এবং ইন্ডাস্ট্রিয়াল যে এমিশন হয় সেই এমিশন গুলো কমাইতে হবে। এখন কমানোর জন্য তো আমি আর হচ্ছে গাড়ি চলাচল বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইয়ে করবো না। এর জন্য বিভিন্ন মডিফাইড এয়ার ফিল্টার পাওয়া যায়, বা ধরেন ওই যে আপনারা জানেন কিনা যে রাস্তাঘাটে যখন কোনো গাড়ি কালো ধোঁয়া ছাড়ে, ঠিক আছে, এই যে কালো ধোঁয়া ছাড়ে এইটা দ্বারা বেসিক্যালি কি বোঝায়, আপনি কি বলতে পারবেন, বলেন তো দেখি। এনিওয়ান, যে কালো ধোঁয়া কেন বের হয় গ্যাস গাড়ি থেকে? স্যার বাইকের যদি পিস্টনের সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে কালো ধোঁয়াটা বের হয় যান্ত্রিক আ- সমস্যার কারণে। আচ্ছা, পিস্টনের সমস্যা হোক, বাট আরেকটা অ্যাকিউরেট টু দা পয়েন্ট অ্যান্সার আছে, সেটা হচ্ছে আমাদের আহ, মানে এই যে ধরেন জ্বালানি থাকে, জ্বালানির মধ্যে তো কি থাকে বলেন তো, এই যে ধরেন এই যে পেট্রোল, ঠিক আছে, তারপরে হচ্ছে অকটেন থাকে, ডিজেল থাকে। সো এই জিনিসগুলার মেইন কম্পোনেন্টটা কি? এনিওয়ান? আচ্ছা, এই জিনিসগুলোর মেইন কম্পোনেন্ট হচ্ছে বেসিক্যালি হাইড্রোকার্বন, ঠিক আছে। হাইড্রোকার্বন হচ্ছে এই যে এরকম, যে যার মধ্যে আপনার কার্বন এবং হাইড্রোজেনের বিভিন্ন চেন থাকে আর কি। সো হাইড্রোকার্বন থেকে আমরা পাই। তো এখন এই যে ধরেন কার্বন আছে না, এই কার্বনের যদি অসম্পূর্ণ দাহন বা কম্বাশনটা যদি ইনকমপ্লিট কম্বাশন হয়, বা এই অসম্পূর্ণ দাহন যেটা বলতেছি, এইরকম হইলে তাইলেই কালো ধোঁয়া বের হয়, ঠিক আছে। তো যেই গাড়িতে কালো ধোঁয়া বের হয় বেসিক্যালি ওই গাড়িতে কার্বনের সম্পূর্ণ দহনটা হয় না। আচ্ছা, আপনারা তো ওই যে দহন তো পড়ছেন আর কি, যে দহন বিক্রিয়ার কথা আপনার জানা উচিত। তো ওই ইনকমপ্লিট কম্বাশন হইলে বা পার্শিয়াল কম্বাশন হইলে ওই কালো ধোঁয়াটা বের হয়, যার জন্য হচ্ছে তো বেসিক্যালি সরকার যেটা নিয়ম যে এইরকম গাড়িকে কিন্তু রাস্তায় চলতে দেওয়া উচিত না, কারণ এগুলো হচ্ছে খুবই হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাটমসফিয়ার। কারণ ওইখান থেকে হচ্ছে এই যে ওজোন, দেন আদার যে আমার বিষাক্ত গ্যাস গুলো আছে ওইগুলো বের হয়, মোস্টলি কার্বন মনোক্সাইড বের হয়, ঠিক আছে। তো যাই হোক, এটা গেল। দেন দেখেন লিমিট ভিওসি রিলিজ, যে ভিওসি এর রিলিজ এটাও লিমিট করতে হবে, প্রমোট ক্লিন ট্রান্সপোর্টেশন এন্ড এনার্জি। আচ্ছা, আর এই যে ক্লিন ট্রান্সপোর্টেশন এন্ড এনার্জি, এখানে আরেকটা কি হতে পারে, এটার আরেকটা সলিউশন হতে পারে, যে ইলেকট্রিক ভেহিকেল আছে, যে ভেহিকেল গুলোর কোনো ফুয়েল লাগে না, জাস্ট ব্যাটারি চার্জ দিলে হয়ে যায়। আপনারা বাইরের দেশগুলোয় দেখবেন যে অনেক ইলেকট্রিক্যাল ভেহিকেল এখন চলতেছে আর কি, মানে নর্মাল গাড়ি জাস্ট চার্জিং সিস্টেম। সো ওগুলোর জন্য হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তো যাই হোক, দেখেন NO2 এর জন্য NO2 এর রেমেডি বা কন্ট্রোল কি, যে ক্যাটালাইটিক হচ্ছে কনভার্টার ব্যবহার করা যায়, রিডিউস ভেহিকেল এমিশন, ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট, ইউজ ক্লিনার ফুয়েলস, ঠিক আছে। দেন এর জন্য হচ্ছে ইউজ লো সালফার ফুয়েলস, দেন ইনস্টল স্ক্রাবার্স ইন্ডাস্ট্রিজ, দেন ইউজ রিনিউয়েবল এনার্জি এন্ড রিডিউস ফসিল ফুয়েল বার্নিং, ঠিক আছে। ফসিল ফুয়েল আমরা যত কম করব সেটা হচ্ছে আমাদের রেমেডি। দেন আমরা হচ্ছে আমরা আর বেশি দূর নাই, দেন আমরা হচ্ছে ইনডোর এয়ার কোয়ালিটিতে যাচ্ছি। আমরা এতক্ষণ মোস্টলি আউটডোর এয়ার কোয়ালিটি নিয়ে একটা আলোচনা করলাম, এখন হচ্ছে আমরা ইনডোরে যাব। তো ইনডোর এয়ার কোয়ালিটি তো ওই যে আপনারা প্রথমে বলছেন যে ইনডোর এয়ার পলিউশন আসলে হয়। তো
তো এখন ইনডোরের যে এয়ার কোয়ালিটি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের বাসায়, যে বাসায় আমরা থাকি, এই বাসায় তো ধরেন আপনি হচ্ছে অফিসে ধরেন একটা লং টাইম থাকেন, দেন বাসায় কিন্তু একটা বাকি টাইমটা থাকে। তো এই যে আপনার অফিসের এয়ার কোয়ালিটি বা বাসার এয়ার কোয়ালিটি এটা কিন্তু ভালো হওয়া দরকার, কারণ আপনি অফিসে গেলে হয়তো 7 থেকে 8 ঘন্টা, বা ভার্সিটিতে গেলে ওইখানেও ধরেন 8 থেকে 10 ঘন্টা, বা বাসায় থাকলে বাসায় বাকি সময়টা থাকতেছে। সেই এয়ার কোয়ালিটি যদি খারাপ হয় আপনার কিন্তু ওভারঅল হেলথ খারাপ হবে, যার জন্য ইনডোর এয়ার কোয়ালিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। So let's see how indoor air quality is influenced. So indoor air quality is influenced by outdoor air pollution, vehicles and industrial plant। যে বাইরে যদি আপনার আউটডোরের যদি এয়ার পলিউশন হয়, ওই এয়ার গুলো তো আলটিমেটলি বাসার ভিতরেই ফ্লো করে, সো ওটা ইনডোরেও করবে। দেন দেখেন সেকেন্ড হ্যান্ড টোবাকো স্মোক, ওই যে বললাম যে স্মোকিং থেকে ইনডোর পলিউশন হয়, তো ওটা হচ্ছে একটা ইনডোর এয়ার কোয়ালিটির প্যারামিটার, যে ওইখান থেকে আপনার বাসার এয়ার কোয়ালিটি খারাপ হতে পারে। দেন কি হতে পারে, ফুয়েলস ইউজ ফর হিটিং এন্ড কুকিং, ঠিক আছে, এটা আপনারা অনেকেই বলছেন যে যে রান্না বাড়ির জন্য, তো সেটা হচ্ছে যে ফুয়েলস ইউজ ফর হিটিং এন্ড কুকিং। তারপরে কি কনফাইন্ড এন্ড পোরলি ভেন্টিলেটেড স্পেস, যে আমার যদি বাসা বাড়ির ভেন্টিলেশন না হয়, আপনি ধরেন একটা বিল্ডিং করছেন, বা আপনার সেখানে দরজা জানলার স্পেসিং ঠিক নাই বা জানলা নাই, সেখানে কোনো এয়ার ফ্লোটা ঠিক মতো হচ্ছে না, ঠিক আছে, তো ওই রকম হইলেও কিন্তু আপনার এয়ার কোয়ালিটি খারাপ হতে পারে। দেন ওভার ক্রাউডেড হোমস অ্যান্ড ইনসাফিসিয়েন্ট লিভিং স্পেস, যে একটা বাসায় ধরেন অনেক গাদাগাদি করে অনেক লোকজন থাকতেছেন, যার জন্য এয়ার কোয়ালিটি হ্যাম্পার হতে পারে। দেন কাস্টমস, হ্যাবিটস, ট্র্যাডিশনস এর কারণে হতে পারে। দেন লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, তার উপর দেন ইন্ডাস্ট্রিয়ালাইজড ইজ নট ইকুয়াল ডেভেলপিং, এইরকম হইলেও আপনার ইনডোর এয়ার কোয়ালিটি ইনফ্লুয়েন্স হতে পারে। এইটা মোটামুটি যেটা বোঝাচ্ছে যে ডেভেলপিং নেশন থাকে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ওগুলোর জন্য, ঠিক আছে। তো এইগুলো জাস্ট একটু দেখে নেবেন আর কি। দেন আমরা আসছি কি কার্বন মনোক্সাইড, দ্য সাইলেন্ট কিলার। সো কার্বন মনোক্সাইড কি, কার্বন মনোক্সাইড তো ওই যে বললাম যে সিও, ঠিক আছে, ওই যে কার্বনের অসম্পূর্ণ দহন থেকে হয় সিও। সো কার্বন মনোক্সাইড হচ্ছে সাইলেন্ট কিলার, এটা কিন্তু খুবই 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 হার্মফুল, ঠিক আছে। সো কার্বন মনোক্সাইড দেখেন কালারলেস odorless গ্যাস ফর্ম বাই ইনকমপ্লিট বার্নিং অফ কার্বন বায়াস ফুয়েলস, ঠিক আছে, ওই যে বললাম ইনকমপ্লিট বার্নিং বা পার্শিয়াল কম্বাশন, ঠিক আছে। দেন দেখেন সিও কজেস আ লেফটওয়ার্ড শিফট অফ অক্সিহিমোগ্লোবিন, ঠিক আছে, অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এন্ড এই অক্সিহিমোগ্লোবিন আপনি যদি একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন যে আমাদের রক্তের মধ্যে কিন্তু অক্সিহিমোগ্লোবিন থাকে। সো সিও যদি এই অক্সিহিমোগ্লোবিনের উপর এফেক্ট ফেলে তাহলে কিন্তু আমাদের সিরিয়াস কিছু ইলনেস হতে পারে, ঠিক আছে। দেন দেখবেন যে ইনটক্সিকেশন রেজাল্টস ইন টিস্যু হাইপক্সিয়া। আচ্ছা, এটাও হচ্ছে আমাদের একটা ডিজিজ, ফিজিক্যালি আমরা ইল হওয়ার যে চান্স সেটা কার্বন মনোক্সাইড দিয়ে সবচেয়ে বেশি। দেন মাল্টিপল অর্গান সিস্টেমস আর এফেক্টেড, সেগুলো হচ্ছে কার্বন মনোক্সাইড থেকে হয়ে থাকে। দেন দেখেন প্রিভেনশন অফ এক্সপোজার টু সিও, যে কি কি করলে আমরা সিও বা কার্বন মনোক্সাইড এক্সপোজার থেকে বাঁচতে পারবো। এটা কি করবো, কি ফুয়েল বার্নিং অ্যাপ্লিয়েন্সেস ইন গুড ওয়ার্কিং কন্ডিশন, ঠিক আছে, ওই যে গাড়ি টাড়ি বা যেগুলা আমরা ফুয়েল বার্নিং করতেছি বাসা বাড়িতে, সেই অ্যাপ্লায়েন্স গুলা বা যন্ত্রপাতি গুলোকে আমরা একটু ভালো কন্ডিশনে রাখতে হবে। চেক হিটিং সিস্টেম, চিমনি অ্যান্ড ভেন্টস রেগুলারলি, নেভার বার্ন চারকোল ইনডোরস, ঠিক আছে, বাসা বাড়ির মধ্যে কয়লা টয়লা না পোড়ানোর জন্য। নেভার লিভ এ কার রানিং অ্যান্ড ইন এ ক্লোজ গ্যারেজ। তারপর কি কনসিডার সিও ডিক্টেটর, ঠিক আছে, কার্বন মনোক্সাইড ডিক্টেটর কিছু সেন্সর পাওয়া যায়, ওগুলো আপনার বাসা বাড়ি বা অফিসে ইয়া করতে পারেন, যে বেশি হয়ে গেলে সেটা আপনাকে সিগন্যাল দিবে। সো এইরকম কিছু। দেন দেখেন এইখানে দুইটা টেবিল আছে, টেবিল দুইটা ইম্পর্টেন্ট, টেবিল দুইটা আপনারা দেখে নেবেন। এখানে হচ্ছে দেখেন বিভিন্ন পলিউটেন্ট আছে, এই যে দেখেন সোর্সেস, কনসেন্ট্রেশন, অকারেন্স এন্ড পসিবল হেলথ এফেক্ট, ঠিক আছে, এখানে দেখেন পলিউটেন্টের নাম বলা আছে, তাদের সোর্স কোন কোন সোর্সে পাওয়া যায়। দেন গাইডলাইন দেওয়া আছে, ঠিক আছে, কনসেন্ট্রেশন যে কতটুক হচ্ছে আপনার অ্যাকসেপ্টেবল আর কি। দেন পসিবল হেলথ এফেক্ট কি কি হতে পারে। সো এখানে দেখেন যে অ্যাসবেস্টস, দেন বায়োলজিক্যাল অ্যারোসলস, দেন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড বা যেটাকে আমরা ফরমালিন বলি, ঠিক আছে, দেন ইনহেলেবল পার্টিকুলেটস, দেন ইনঅর্গানিক পার্টিকুলেটস, নাইট্রেট, সালফেট। তো এখানে কিন্তু সবগুলোর সোর্স দেওয়া আছে, গাইডলাইন্স দেওয়া আছে এন্ড পসিবল হেলথ ইফেক্ট দেওয়া আছে। পরেরটাতেও দেখেন ওই সেম জিনিসটার একটু কন্টিনিউয়েশন, বাট আরেকটু ইয়া আছে, মেটাল পার্টিকুলেটস, দেন এই যে আর্সেনিক, ক্রোমিয়াম, লিড, মার্কারি, ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড মেটাল পার্টিকুলেটস এর মধ্যে আসছে। দেন এখানে যে ওজোন, দেন যে পেস্টিসাইডস এন্ড আদার সেমি ভোলাটাইল অর্গানিক রেডন,
সেমি ভোলাটাইল অর্গানিক্স, রেডন, তারপর সালফার ডাইঅক্সাইড, ভোলাটাইল অর্গানিক্স, এগুলা হচ্ছে জাস্ট একটু দেখে নেবেন, ঠিক আছে, যে ইয়ার জন্য এগুলা হচ্ছে হয়তো অত ইম্পর্টেন্ট না, আপনাকে জাস্ট হয়তো একটু দিতে পারে যে হ্যাঁ পলিউটেন্ট গুলো কি, এদের পসিবল সোর্স কি, আর হেলথ ইফেক্টস, ঠিক আছে। দেন দেখেন আমরা হচ্ছে এখানে একটা সুন্দর জিনিস ইয়া করব, এটা আমাদের সিলেবাসে আগে ছিল না বাট আমরা এখন অ্যাড করছি। আপনার তো বলছিলাম যে আমরা সিলেবাসটা নিয়ে একটু নাড়াচাড়া করছি যাতে একটু সাবজেক্টটাকে একটু লাইভলি করা যায়। সো এই ইনডোর এয়ার কোয়ালিটির মধ্যে আমাদের বিল্ডিং কম্পোনেন্টস বিষয়টা জানা দরকার, যে আমাদের বাসা বাড়ির জন্য কিন্তু ইনডোর এয়ার কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট, যেটা আগেই বললাম। তো এর জন্য বিল্ডিং কম্পোনেন্টস এর মধ্যে কি কি থাকে, যে দেখেন ম্যাটেরিয়ালস ইন হাউসেস এন্ড স্কুলস, কি কি ম্যাটেরিয়ালস আছে, যে অ্যাসবেস্টস, উড প্রিজারভেটিভ, পেইন্টস, আদার্স। দেন বাসার ভেন্টিলেশন, হিটিং, ঠিক আছে, ইউজ অ্যান্ড ওভার ইউজ অ্যান্ড লোকেশন অফ ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস, ওগুলো কোথায় রাখছেন, এয়ার কন্ডিশনিং, এগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট বিল্ডিং কম্পোনেন্টস দ্যাট আর রেসপন্সিবল ফর ইনফ্লুয়েন্সিং ইউর ইনডোর এয়ার কোয়ালিটি, ঠিক আছে। এখন দেখেন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সিক বিল্ডিং সিনড্রোম। ওই যে ধরেন আপনাকে যে ফ্যাক্টর গুলো বললাম, এই ফ্যাক্টর গুলো যদি আপনি ঠিক রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা, যে আপনার বিল্ডিং এর ইনডোর এয়ার কোয়ালিটি ভালো হবে না। And এই যে ইনডোর এয়ার কোয়ালিটি ভালো না হইলে কিছু সমস্যা আপনি অবশ্যই ফেস করবেন, আপনার শরীর ও মন ভালো থাকবে না, ফিজিক্যালি ফিট থাকবেন না, ইল হবেন, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা বলতেছি সিক বিল্ডিং সিনড্রোম। আপনার নেটে সার্চ করলে আরো বিস্তারিত দেখতে পারবেন যে এরকম একটা সিনড্রোমই আছে, সিক বিল্ডিং সিনড্রোম। এটা কি দেখেন, যে ডিসকমফোর্ট নট রিলেটেড টু স্পেসিফিক ইলনেস, যে আপনার কোনো স্পেসিফিক ইলনেস নাই বাট আপনার একটা ডিসকমফোর্ট আছে বা একটা অস্বস্তি বোধ করছে। তারপর কি হচ্ছে, ইফেক্টস অ্যাপিয়ার টু বি লিঙ্কড টু টাইম স্পেন্ট ইনসাইড বিল্ডিং, ঠিক আছে, আপনি বাসা বাড়ির মধ্যে কতক্ষণ থাকছেন তার জন্য আপনার একটা ইফেক্ট কাজ করবে। দেন কজ অফ সিমটমস ইজ আননোন, কেন হয় এটা জানা নাই। মোস্ট কমপ্লেন্টস আর রিলিভড সুন আফটার লিভিং দ্য বিল্ডিং, যে আমার যতগুলা কমপ্লেন থাকে, ঠিক আছে, যে আমার মাথা ব্যথা হচ্ছে, আমি বা আমার স্ট্রেস অনেক বেশি হচ্ছে, আমার মানে ভাল লাগতেছে না, একটা অস্বস্তি হচ্ছে, এই জিনিসগুলো কখন শেষ হয়ে যায়, যখন আপনি বিল্ডিংটা ছেড়ে দেন, ঠিক আছে, বিল্ডিং এর বাইরে গেলেই আপনার আপনার ভালো লাগছে। তো এইটা হচ্ছে সিক বিল্ডিং সিনড্রোমের সিমটমস বা জিনিসটা কি। And building related illness কি দেখেন, symptoms of identified illness attributed to airborne contaminants in the building, ঠিক আছে, এটা হচ্ছে বিল্ডিং রিলেটেড ইলনেস। এখন দেখেন এই যে সিক বিল্ডিং সিনড্রোমের আমরা দুইটা ছবি দিয়েছি, আমরা একটু বড় করি। এই দেখেন যে এইখানে দেখেন এই যে এই লোকটা কাজ করতেছে, বাট কাজ করতে করতে দেখেন ওর এই যে দেখছেন ভেন্টিলেশনটা খারাপ, এই যে লেখা আছে পোর ভেন্টিলেশন। এখানে দেখেন দেয়ালে স্যাঁতস্যাঁতে একটা অবস্থা, দেয়াল থেকে হচ্ছে প্লাস্টার খুলে পড়ছে, ঠিক আছে। এর জন্য দেখেন কি হচ্ছে, যে এখানকার টেম্পারেচারটা বেশি, টেম্পারেচার বেশি হচ্ছে রুমের, ঠিক আছে। দেন এর ফলে কি হচ্ছে দেখেন, এর ফলে এই যে কিছু কেমিক্যাল এলিমেন্টস বা সাবস্টেন্স আছে। আচ্ছা, দেন এখানে হচ্ছে এখানেও সেম জিনিস। তো এর ফলে দেখেন এই যে এই লোকের দেখেন কি হচ্ছে, এই লোকের এই যে আপনার মাথার মধ্যে এই যে চিন্তা বা স্ট্রেস, ঠিক আছে, যে তার যে কাজ করার যে ওটা কি বলবো কর্মক্ষমতা বা ওয়ার্ক এফিসিয়েন্সি, ওইটার উপর কিন্তু ইফেক্ট ফেলতেছে, দেখলেন এখানে দেখা দিচ্ছে আর কি। আর এইখানে একটু দেখি যে পাশের ছবিটায়, তাহলে একটু ভালোভাবে দেখবেন যে এই যে সিক বিল্ডিং সিনড্রোমের সিমটমস কি, যে আপনার এই যে কফ হচ্ছে, ফিভার হচ্ছে, আহ ব্রিথলেসনেস বা শ্বাসকষ্ট, দেন হেডেক, তারপর সোর থ্রোট, গলা ব্যথা, টায়ার্ডনেস, ঠিক আছে, মাসেল পেইন, এগুলো হচ্ছে সবই সিক বিল্ডিং সিনড্রোমের পার্ট। তাহলে দেখেন পসিবল কজ কি কি কারণে সিক বিল্ডিং সিনড্রোম হতে পারে, যে ইনএডুকেট বিল্ডিং ডিজাইন, যে বিল্ডিং এর ডিজাইন ভালো না, যে ভেন্টিলেশন ভালো না, তারপরে ওর মধ্যে হচ্ছে যে এইচভ্যাক সিস্টেম যেটা আছে, ঠিক আছে, ভেন্টিলেশন, ভেন্টিলেশন, হ্যাঁ, ভেন্টিলেশন, ভেন্টিলেশন ঠিক না, তারপর হচ্ছে ওর এইচভ্যাক ঠিক না। দেন অকুপেন্ট অ্যাক্টিভিটিস, তাদের অ্যাক্টিভিটিস এর কারণে হতে পারে। রিমোল্ডেড বিল্ডিংস অপারেটিং ইন আ ম্যানার ইনকনসিস্টেন্ট উইথ দ্য অরিজিনাল ডিজাইন, ঠিক আছে, অরিজিনাল ডিজাইন থেকে আপনি বিল্ডিং এর ডিজাইনটা চেঞ্জ করছেন ওই রকম। দেন ওই যে যেটা বললাম ইনঅ্যাডিকুয়েট ভেন্টিলেশন, ইনঅ্যাডিকুয়েট মেইনটেন্স, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল কন্টামিনেন্টস, এগুলা সব থাকলেই সিক বিল্ডিং সিনড্রোমটা হতে পারে। এর সিমটমস কি কি দেখেন, এই যে হেডেক আছে, ইরিটেশন অফ আইস, নোজ, ড্রাই কফ, dry or itchy skin, difficulty in concentrating, fatigue, then sensitivity to odors.
সলিউশন কি? সলিউশন গুলো দেখেন, রিমুভ সোর্স অফ পলিউটেন্ট, কি কি থেকে আপনার এই যে পলিউশনটা হচ্ছে ওটা বাদ দেওয়া, ইনক্রিজ ভেন্টিলেশন, এয়ার ক্লিনিং করা, এয়ার ক্লিনিং এর ফিল্টার ইউজ করা, এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, মানুষকে এই সব ব্যাপারে সচেতন করা, ঠিক আছে, যে আপনার দরজা জানলা খোলা, ফ্রেশ এয়ার আনা, বা ওইখানে একটু রোদ টোদ বেশি পড়া, ঠিক আছে, এই সবই কিন্তু আপনার পসিবল সলিউশন। তারপর আপনি দেখবেন যে অ্যাপ্রোচেস টু রিডিউস ইনডোর এয়ার পলিউশন, যে ইনডোর এয়ার পলিউশনের জন্য আমাদের কি কি অ্যাপ্রোচ থাকতে পারে। সো এক নাম্বার অ্যাপ্রোচ কি, এলিমিনেট অর কন্ট্রোল দ্য সোর্সেস অফ পলিউশন, ঠিক আছে, যে আমরা যেই সব সোর্স থেকে পলিউশন হচ্ছে আমরা ওটা এলিমিনেট করবো অথবা কন্ট্রোল বা লিমিট করবো, ঠিক আছে। তো ওর মধ্যে দেখেন এখানে বলা আছে যে কি কি করতে পারি। তারপর দেখেন ভেন্টিলেশনের জন্য কি, আমরা বিল্ডিং ডিজাইনের ভেন্টিলেশনটা ঠিক করব, যে ওই যে দরজা জানলার প্লেসমেন্ট বা এয়ার ফ্লো কিরকম হচ্ছে ওইটা। লাস্টে কি, এয়ার ক্লিনিং, ঠিক আছে, নট এয়ার ফ্রেশনার, আমরা এয়ার ফিল্টার ব্যবহার করব, ঠিক আছে, এই যে এয়ার ফিল্টার এন্ড আয়োনাইজার্স মে রিমুভ সাম এয়ারবোর্ন পার্টিকেলস, ঠিক আছে। যে এয়ার ফ্রেশনার দিয়ে এয়ার ক্লিন করতেছে ওটা কিন্তু জাস্ট ওডর বা দুর্গন্ধ যেটা ওইটা দূর করবে, বাট আমরা এয়ার ফিল্টার দিয়ে এয়ারের কোয়ালিটি, গুণগত মানটা বাড়াবো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ইয়া। আর আপনাদের ক্লাস তো হচ্ছে 7:15 পর্যন্ত, তাই না? জি স্যার। আচ্ছা, আপনারা তো আমার স্ক্রিন দেখতে পারতেছেন। জি স্যার। আচ্ছা, তাইলে আহ, আমি হচ্ছে আরেকটা জিনিস একটু দেখাই, কারণ এটা হচ্ছে আপনাদের ক্লাসে তো হচ্ছে ওইভাবে দেখানো যায় না। সো আমার এই স্লাইডটা কি দেখতে পাচ্ছেন এখন? হ্যালো হ্যালো। জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ছোট একটা স্লাইড, 8 পেজের, আপনাদের খুব তাড়াতাড়ি ছেড়ে দিব। সো দেখেন, এইটা হচ্ছে এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এই যে আমরা স্যার এতক্ষণ ধরে এখন যা এত পরিমাণ ছাত্র পড়ালে কেমনে পড়বো আমরা? কথা হলো যে আপনাদের আসলে সিলেবাসটা একটু বড়। আচ্ছা, আর বললাম তো স্যার থিওরি একটু পার্ট শর্ট অনেক করে বেশি দেন, আছে। এত থিওরি তো সম্ভব না স্যার। হ্যাঁ, আপনাদের শর্ট করার জন্যই কিন্তু আমরা আপনাদের সিলেবাসটা নিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করছি। And ধরেন এই যে এইটার কথাই বলি, ঠিক আছে, এই স্লাইডে কোনো ম্যাথ ছিল না, বাট এর মধ্যে আমরা ম্যাথ ইনক্লুড করছি যাতে আপনাদের জিনিসটা আরো লাইভলি লাগে এন্ড আপনাদের যাতে আরো কিছু মানে বোরটা চলে যায়, ঠিক আছে। এই যে আশা করি আপনাদের কালকের ক্লাসে আহ, এই এয়ার কোয়ালিটির ম্যাথ আমরা করবো আর কি, একিউআই ইন্ডেক্সের। তো আপনারা জাস্ট মানে আগের যে সিলেবাসটা ছিল বা আগের যে কোর্স কন্টেন্ট স্লাইড গুলো, ওইখানে থিওরি আরো বেশি ছিল, ম্যাথটা ছিল না। আমরা চেষ্টা করছি যে যত কমানো যায়, যতটুক না দেখাইলেই নয়, ঠিক আছে। আপনার আন্ডার গ্রেড লেভেলের আপনার একটা সার্টেন নলেজ থাকা দরকার। তো ওই জন্য আর কি। তো যাই হোক, এটা খুবই অল্প একটা জিনিস, দেখেন আমি জাস্ট একবারে টান দিয়ে শেষ করে দিব। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যে আমার আহ, এই যে এয়ার কোয়ালিটি এত কথা বললাম, এর হচ্ছে স্ট্যান্ডার্ডসটা কি, ঠিক আছে, ওইটা হচ্ছে এর মধ্যে যে এই যে ক্লিন এয়ার অ্যাক্ট আছে, এই যে ন্যাশনাল অ্যাম্বাইড এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস টু প্রোটেক্ট পাবলিক হেলথ। তো এর জন্য এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ডস এর খুবই বেসিক কথাবার্তা, বাট আমরা একটু মেইন জিনিসে যাই। দেখেন এই যে একটা আপনারা ইয়া দেখতে পাচ্ছেন, আই গেস এইখানে দেখেন, এটা হচ্ছে এই যে বাংলাদেশ গেজেটের মধ্যে 2022-এ, ঠিক আছে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বা পরিবেশ অধিদপ্তর থেকে দেয়, যে আমাদের এই যে অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটির যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড গুলা কিরকম। যেমন দেখেন এইখানে এই যে কার্বন মনোক্সাইড এর এখানে মান মাত্রা বা কনসেন্ট্রেশন যেটা ওইটা, দেন গড় সময়, যে কত সময় ধরে আপনি এটা ইনহেল করতে পারবেন বা কত সময়ের জন্য ভালো। তো এখানে দেখেন যে কার্বন মনোক্সাইড, ঠিক আছে, লিড, কার্বন নাইট্রোজেন ডাইঅক্সাইড, যে পার্টিকুলেট ম্যাটার 10, পার্টিকুলেট ম্যাটার 2.5, ওজোন, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ঠিক আছে। দেন এখানে দেখেন এদের কনসেন্ট্রেশন গুলো দেওয়া আছে যে কত করে থাকা উচিত এন্ড আপনি কতক্ষণ ইনহেল করতে পারবেন, ঠিক আছে। তো এটা কিন্তু বলা আছে। দেন এই যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এইটার ম্যাথ হচ্ছে আমরা কালকে করব আর কি। সো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কি, এটা হচ্ছে একটা নাম্বার, বেসিক্যালি একটা নাম্বার, যে নাম্বার দিয়ে আমরা ডেইলি এয়ার কোয়ালিটিটা মেজার করি, যে আমাদের আহ, যে এয়ার কোয়ালিটিটা আছে এই এয়ার কোয়ালিটিটা কিরকম। যেমন আপনি যদি এখন দেখেন যে ঢাকার এয়ার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ।
আমরা যতদূর সম্ভব যে পৃথিবীর মানে বসবাসযোগ্য শহরের দিক থেকে সেকেন্ড ডোজ, ঠিক আছে, বা ফার্স্ট ডোজ, মানে ফার্স্ট সেকেন্ডের মধ্যেই হচ্ছে আমরা দৌড়াদৌড়ি করি আর কি। তো এ দেখেন একিউআই কেমনে বের করে, যে পলিউশন পলিউটেন্ট ডাটা রিডিং স্ট্যান্ডার্ড বাই 100, এটা আমরা ম্যাথের মধ্যে ডিটেলস দেখবো আর কি। দেন এখানে যে সাইট একিউআই এর ব্যাপার স্যাপার আছে, এগুলা ম্যাপ করলে আপনারা বুঝতে পারবেন। দেন এখানে দেখেন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একটা রেঞ্জ দেওয়া আছে, যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যে বললাম না একিউ ক্যালকুলেট করে বের করতে হয়, তো এইটা তো আলটিমেটলি একটা ভ্যালু, ঠিক আছে। সো এই ভ্যালুটা যদি 0 থেকে 50-এর মধ্যে হয় তাহলে ভালো বা গ্রিন, ঠিক আছে, গুড। 51 থেকে 100 হলে মডারেট, 101 থেকে 150 হলে কশন বা ইয়েলো, 151 থেকে 200 হলে আনহেলদি ভেরি আনহেলদি, 201 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর, ঠিক আছে, 301 থেকে 500 হলে এক্সট্রিমলি আনহেলদি বা খুবই বাজে, এইরকম, ঠিক আছে। তো এই হচ্ছে ছিল। আর হচ্ছে আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমার স্ক্রিন তো এখনো দেখতেছেন না? হ্যালো হ্যালো, হ্যাঁ। তো এই দেখেন আমি এই যে আমার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। দেখেন এই যে আমরা একটা ওয়েবসাইটে গেছি আইকিউ এয়ার, ঠিক আছে। তো এইখানে আমরা বাংলাদেশের ইয়াটা দেখতেছি আর কি, যে বাংলাদেশের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিরকম। ওই যে আপনাকে কালার দেখালাম না, গুড, মডারেট, আনহেলদি, ভেরি আনহেলদি, হ্যাজার্ডাস। তো বাংলাদেশের জন্য দেখেন আনহেলদি ফর সেনসিটিভ গ্রুপস, ঠিক আছে। আপনি এখানে হয়ে গেলাম আমরা সামথিং একটু রিফ্রেশ করি, আমরা এই যে ম্যাপটা লোড হোক। দেখেন আমরা যদি একটু জুম করি তাহলে কিন্তু দেখেন এই যে ঢাকার বিভিন্ন এলাকার হচ্ছে ও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দিচ্ছে, ঠিক আছে। এই যে কোথাও 133, কোথাও 80, 154, 163 দেখাচ্ছে। এটা জাস্ট আপনাদের একটু মানে লাইভ যে আমরা আমরা যা শিখতেছি এটা কি কাজে লাগে ওইটার জন্য, যে এইভাবে কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের ম্যাপিং করা যায় বা মেজারমেন্ট করা যায়, করে দেখা যায়। এই যে দেখেন হাজারিবাগ ইন্ডাস্ট্রিয়াল জোন, এখানে দেখেন এই যে 154, 163, আচ্ছা। আবার দেখেন এই যে এখানে 80। সো এগুলা কিন্তু একটা হচ্ছে ভালো রেঞ্জের মধ্যে না। আমরা তো রেঞ্জটা দেখলাম যে 0 থেকে রেঞ্জটা হচ্ছে আমাদের এই স্লাইডে ছিল, এই দেখেন 0 থেকে 50, এখান থেকে 100, 101 থেকে 150 এই যে কশান, 100 এখান থেকে আনহেলদি। তো দেখছেন যে রেঞ্জটা কিরকম। সো এটা হচ্ছে গ্লোবালিও দেখা যায়। সো আমরা দেখি নেক্সট দিন আপনাদের গ্লোবাল ম্যাপটা দেখাবো, যেখানে আপনি বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশ, ঠিক আছে, ওদের ম্যাপটাও দেখা যায়। তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসের আলোচনা। তো আপনারা আহ, আপনার কি কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন, ঠিক আছে। আর যদি না থাকে তাইলে আপনারা অনেকেই লিখছেন সেকশন আইডি, সমস্যা নাই, আমি আপনাদের এখানে অ্যাটেন্ডেন্স নেওয়ার অপশন আছে। তো আপনারা যারা মিটিং এ অ্যাটেন্ড করছেন, প্রথম থেকে ছিলেন, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, ঠিক আছে। এখানে হচ্ছে অটোমেটিক আপনারা কে কখন আসতেছেন না আসতেছেন, কতক্ষণ মিটিং এ থাকছেন, সবই দেখা যায়। সো অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি। আপনাদের পরবর্তী ক্লাস আছে, আমারও ক্লাস আছে। তো আজকের মতো এই পর্যন্তই, আগামীকালকে দেখা হবে, ঠিক আছে। ধন্যবাদ। আহ, আর কারো কোনো প্রশ্ন আছে, নইলে ক্লাসটা আমি এন্ড করে দিচ্ছি। আচ্ছা, নাই, তাহলে ক্লাসটা এন্ড করছি, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো ভালো থাকবেন।